আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিউটন একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আমি ইমন আহমেদ রয়েছি তোমাদের সঙ্গে। আজকে তোমাদের সঙ্গে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের অধ্যায় 2 পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের সঙ্গে একটু পদার্থ আসলে জিনিসটা কি সেটার সাথে একটু পরিচিত হই। আমরা আসলে একটা জিনিসকে আমরা পদার্থ বলতে পারবো কখন, তার কিছু বৈশিষ্ট্য থাকা চাই। তো সেই জন্য দুইটি বৈশিষ্ট্য তার অবশ্যই থাকতে হবে। একটা নির্দিষ্ট ভর থাকতে হবে, দুই জায়গা দখল করতে হবে। জায়গা দখল, অতএব যে জিনিসের নির্দিষ্ট ভর আছে এবং সে জায়গা দখল করে তাকেই আমরা পদার্থ বলতে পারবো। এবার পদার্থের অবস্থা, পদার্থের আসলে মূলত তিনটি অবস্থা। এক নম্বরে কঠিন অবস্থা, দ্বিতীয়ত তরল অবস্থা, তৃতীয়ত বায়বীয় অবস্থা। কঠিন অবস্থা আসলে তরল অবস্থা এবং বায়বীয় অবস্থা, এদের মধ্যকার পার্থক্য এবং এদের বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম একটু উদাহরণের মাধ্যমে পরিচিত হই। কঠিন অবস্থায় দেখো সোডিয়াম ক্লোরাইড, যেটা আমাদের খাবার লবণ, সেটা কিন্তু কঠিন অবস্থা। এবার তরল অবস্থায় আমাদের যে খাবার পানিটা সেটা তরল অবস্থায় বিদ্যমান থাকে, এবং বায়বীয় অবস্থায় আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেটা বা কার্বন ডাই অক্সাইড যেটা আমরা ত্যাগ করি সেগুলো সবসময় বায়বীয় অবস্থায় অবস্থান করে। এবার এদের একটু বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানার আগে আমরা একটু দেখি আন্তঃআণবিক আকর্ষণ বল এবং আন্তঃআণবিক দূরত্ব সম্পর্কে। পদার্থের যে অণুসমূহ তারা পরস্পরের মধ্যে যে বলের মাধ্যমে যুক্ত থাকে, পরস্পর যে বলের মাধ্যমে যুক্ত থাকে বা পরস্পরের মাধ্যমে যে আকর্ষণ বল কাজ করে সেটাকে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ বল। অপরদিকে পদার্থের অণুসমূহের পরস্পরের মধ্যকার যে দূরত্ব সেটাকে বলা হবে আন্তঃআণবিক দূরত্ব। এবার কঠিন অবস্থায় দেখো এই যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, এগুলো প্রত্যেকটা এক একটা অণু। এই অবস্থা, এটাকে আমরা বলতে পারি কঠিন অবস্থা। কঠিন অবস্থায় দেখো পদার্থের অণুগুলো পরস্পরের সাথে খুব কাছাকাছি অবস্থানে লেগে আছে বা এদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা খুব বেশি হওয়ার কারণে এটা হচ্ছে, এবং এদের মধ্যকার আন্তঃআণবিক দূরত্ব কিন্তু একেবারেই কম। তাহলে আমরা কি বলতে পারি, কঠিন অবস্থায় পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি এবং আন্তঃআণবিক দূরত্বটা একটু লক্ষ্য করো, আন্তঃআণবিক দূরত্ব কিন্তু কোনো সময়ের মধ্যে খুবই কম। আবার পরে যদি দেখি আমরা, এটা হবে তরল অবস্থা। তরল অবস্থায় দেখো পদার্থের অণুসমূহ পরস্পরের থেকে কিছুটা দূরত্বে অবস্থান করছে এবং এদের মধ্যকার আকর্ষণ বলের মানটাও একটু কম। তাই আমরা বলতে পারি এখানে মধ্যম মানের আকর্ষণ বল কাজ করে এবং আন্তঃআণবিক দূরত্ব এদের মধ্যম। এবার বায়বীয় অবস্থা, বায়বীয় অবস্থায় পদার্থের অণুগুলো ছোটাছুটি করতে থাকে, একে অন্যের থেকে অনেকটা দূরত্ব অবস্থান করে এবং এদের মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বললেই চলে। অতএব এখানে বায়বীয় পদার্থে আন্তঃআণবিক আকর্ষণ বল কম, একদমই কম, এবং আন্তঃআণবিক দূরত্ব, লক্ষ্য করো আন্তঃআণবিক দূরত্বটা কিন্তু বেশি। আশা করি তোমরা এই যে কঠিন তরল এবং বায়বীয় পদার্থের মধ্যকার যে বৈশিষ্ট্যগত পার্থক্য সমূহ সেগুলো বুঝতে পেরেছো। আসো আমরা পরবর্তী টপিকে চলে যাই। পদার্থের গতিতত্ত্ব। আমি আবারও বলছি পদার্থের গতিতত্ত্ব। আচ্ছা, তোমরা চিন্তা করো
আমি আগেই বলেছি যে এই কঠিন অবস্থায় পদার্থের অণুসমূহের আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি থাকে, ফলে কণাসমূহ পরস্পরের খুব কাছাকাছি থাকে এবং একে অন্যের প্রতি আকর্ষণটা বেশি থাকে। এখন এই কঠিন পদার্থে তুমি যদি তাপ দাও, তাপ দিলে এর মধ্যে যে অণুগুলো আছে এই অণুগুলো ভাইব্রেট করা শুরু করবে বা কাঁপতে থাকবে। কারণ আচ্ছা, তাপ বিষয়টা বলতে গেলে তাপ নিয়ে আমরা একটু আলোচনা করি। তাপটা আসলে কি? তাপটা কি আসলে কোনো পদার্থ? না, তাপ কোনো পদার্থ না। কারণ তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে তাপের নির্দিষ্ট কোনো ভর নেই, তাপ কোনো জায়গাও দখল করে না। আসলে তাপ জিনিসটা হচ্ছে শক্তির একটা রূপ। তাপ শক্তির একটা রূপ মাত্র। তো আমরা যখন কঠিন পদার্থে তাপ দিব, মানে তাপ হচ্ছে শক্তির রূপ, মানে কি আমরা তাপ দেয়া মানে হচ্ছে আমরা শক্তি দিব। শক্তির সঞ্চালন ঘটালে অবশ্যই এখানে একটা প্রভাব পড়বে, আর সেই প্রভাবে এই অণুগুলো পরস্পরের মধ্যে মানে কম্পন হতে থাকবে অণুগুলোর মধ্যে, এবং এটা আস্তে আস্তে একটা দূরত্বে সরে যাবে বা এদের মধ্যকার আকর্ষণ বল কমে যাবে, কমে গিয়ে এরা তরলে পরিণত হবে। সেক্ষেত্রে দেখো এখানে যেহেতু অণুগুলো পরস্পরের কাছাকাছি ছিল সেহেতু তাদের গতি কম ছিল, তাদের দুঃখিত এবং এদের গতি নেই বললেই চলে। এরপর যখন তারা এক তরল অবস্থায় পরিণত হলো বা তাপ প্রয়োগের ফলে তরলে পরিণত হলো, তখন দেখো তাদের কণাগুলো এই যে কম্পনের মাধ্যমে একটু দূরে সরে গেল এবং তাদের গতিশক্তি কিছুটা বৃদ্ধি পেল, এবং এখান থেকে অনুরূপভাবে আবার যখন এখানে আমরা তাপ প্রয়োগ করব, তাপ প্রয়োগের ফলে কণাগুলো কম্পন শুরু হবে, কম্পনের ফলে এরা আবার বায়বীয় পদার্থে পরিণত হবে বা এই তাপের প্রভাবে এরা বায়বীয় অবস্থায় পরিণত হবে। তখন দেখা যাবে এদের মধ্যকার যে গতি বা গতিশক্তি সেটা আরো বৃদ্ধি পেয়ে যাবে এবং এরা খুব জোরে ছোটাছুটি করতে থাকবে, পরস্পরের একদম কাছেই থাকবে না। ফলে কি এদেরকে আমরা খালি চোখে দেখতেও পাবো না, অনেক দূরে দূরে অবস্থান করবে। অতএব বায়বীয় অবস্থায় গতিশক্তি সবচেয়ে বেশি, কঠিন অবস্থার চেয়ে তরল অবস্থায় একটু বেশি, তার চেয়ে বায়বীয় অবস্থায় সবচেয়ে বেশি এবং কঠিন অবস্থায় সবচেয়ে কম। এই ছিল আমাদের পদার্থের গতিতত্ত্ব। এবার পরবর্তী টপিকটা আমরা একটু আলোচনা করি। গ্যাসের চাপ। লক্ষ্য করো গ্যাসের অণুগুলো পরস্পরের থেকে অনেকটা দূরত্বে অবস্থান করে বা এরা সবসময় ছোটাছুটি করতে থাকে। তো ধরো এখানে একটা পাত্র রয়েছে বা বক্স, এই বক্সের মধ্যে আমরা গ্যাস দিলাম বা এর মধ্যে অনেক গ্যাস রয়েছে, গ্যাসের অণুগুলো এর মধ্যে বিদ্যমান। এখন চিন্তা করো এই গ্যাসের অণুগুলো কি করবে, এরা চাইবে, গ্যাস চায় কি, গ্যাসের অণুগুলো দূরত্বে অবস্থান করতে চায় পরস্পরের চাইতে এবং এরা সবসময় ছোটাছুটি করে। তো এই যে অণুগুলো এরাও ছোটাছুটি করবে এবং এই পাত্রের গায়ে এরা একটা চাপ প্রয়োগ করবে, এই পাত্রের গায়ে গ্যাসের অণুগুলো একটা চাপ প্রয়োগ করবে। এবার যে চাপটা প্রয়োগ করবে তার পরিমাণটা কত সেটা নিয়ে যদি আমরা বলতে চাই, তাহলে দেখো এই পাত্রটা লক্ষ্য করবে, এই যে একটা পাত্র, পাত্রের নিচে একটা ক্ষেত্রফল রয়েছে, অতএব একক ক্ষেত্রফলের উপর, আমি আবারও বলছি, একক ক্ষেত্রফলের উপর গ্যাসের অণুসমূহ লম্বভাবে, লক্ষ্য করো এই যে অণুটা এটা এভাবে লম্বভাবে যে চাপ প্রয়োগ করবে
সেটাই হবে গ্যাসের লম্বভাবে যে বল প্রয়োগ করবে সেটাই হবে গ্যাসের চাপ। দুঃখিত, খেয়াল করো। অতএব গ্যাসের চাপ P সমান আমরা বলতে পারি F/A। এখানে P হচ্ছে গ্যাসের চাপ, F হচ্ছে লম্বভাবে প্রযুক্ত বল এবং A হচ্ছে পাত্রের ক্ষেত্রফল। এবার আমরা একটু দেখি তাপের সঙ্গে গ্যাসের চাপের সম্পর্কটা আসলে কি। একটু লক্ষ্য করো, এখানে একটা বেলুনের মতো, বেলুন কিনা জানি না, বেলুনের মতোই ধরে নেই আমরা একটা বেলুন, এর মধ্যে গ্যাস দ্বারা পূর্ণ। আসলে বেলুন ফুললে কিন্তু বেলুনের মধ্যে গ্যাস দ্বারাই পূর্ণ থাকে। এই বেলুনটা লক্ষ্য করো, বেলুনের মধ্যে যে গ্যাসের অণুসমূহ রয়েছে তারাও কিন্তু বেলুনের এই যে পৃষ্ঠে বা বেলুনের গায়ে অবশ্যই তারা চাপ প্রয়োগ করছে। কিন্তু এবার আমরা যদি এখানে তাপ দেই, হ্যাঁ হিট দেই বা তাপ দেই, তাপ দিলে লক্ষ্য করবে এই যে অণুগুলো এরা পরস্পরের মধ্যে ছোটাছুটি বৃদ্ধি করে দেবে বা এদের মধ্যে কম্পনটা বৃদ্ধি পাবে। আমরা কিন্তু আগেই বলেছি তাপ দিলে অণুসমূহের মধ্যে কম্পন সৃষ্টি হয় এবং তার ফলে এদের যে চাপটা সেটা কিন্তু কি আরো বৃদ্ধি পাবে। আবারও বলছি, তাপের ফলে এদের চাপটা বৃদ্ধি পাবে, ফলে বেলুনটি ফেটে যাবে। এটাই হচ্ছে বেলুন ফেটে যাওয়ার কারণ। অনেকেই চিন্তা করে যে আসলে বেলুনটা ফেটে যায় কেন তাপ দিলে। তাপ দিলে বেলুনটা এই জন্যই ফেটে যায় যে কণাসমূহের অভ্যন্তরীণ যে চাপ সেই চাপটা অধিক পরিমাণে বৃদ্ধি পায়, তাই তাপের প্রভাবে চাপ বৃদ্ধি পায়। পরবর্তী যে টপিকটা রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে সেটা হচ্ছে ব্যাপন। দেখো, ব্যাপন আসলে ব্যাপন সম্পর্কে জানতে হলে আমরা একটু জেনে নেই ব্যাপনটা কি। আসলে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে কোনো অধিক ঘনত্বের কোনো জিনিস বা অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়া বা স্বতঃস্ফূর্ত সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। যেমন উদাহরণস্বরূপ আমরা চিন্তা করো, এখানে ধরো এটা তিনটা জার বা বালতি চিন্তা করো। স্বাভাবিক জীবনে আমরা যদি চিন্তা করি এবং এরা পানি দ্বারা পূর্ণ, পানি দ্বারা পূর্ণ। এখন তুমি তোমার বাস্তবিক চিন্তা থেকে একটু উপলব্ধি করার চেষ্টা করো। তুমি এখানে এক ফোঁটা নীল দিয়ে দিলে, কাপড় ধোয়ার পরে যে নীল দেয় সবাই তো চেনো সেটা, তো এক ফোঁটা নীল দিয়ে দিলে নীলটা আসলে কি সেখানে থাকবে? থাকবে না। নীলটা আস্তে আস্তে ছড়িয়ে পড়বে এবং সমানভাবে চারিদিকে একসাথে ছড়িয়ে পড়তে থাকবে, স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়তে থাকবে, বাধাহীনভাবে। দেখো নীলটা আস্তে আস্তে এখানে এসে হয়তো এতটা জায়গা ছড়িয়ে পড়বে এবং একটা সময় এসে সম্পূর্ণ পানির সাথে নীলের অণুটা মিলে যাবে বা পুরো পানিটাই নীল হয়ে যাবে। তো এই যে প্রক্রিয়াটা বা কোনো একটা কম ঘনত্বের স্থান থেকে অধিক ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্ত সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া, একেই ব্যাপন বলে। পরবর্তী টপিক নিঃসরণ। এবার নিঃসরণ জিনিসটা জানতে হলে আমরা ব্যাপনের তো একটা উদাহরণ দেখেছিলাম, তো ব্যাপনের আরেকটা উদাহরণ নিয়ে আমরা একটু কথা বলি। যেমন ধরো তোমার বাসায় রান্না করছে তোমার মা, রান্না করার পর সেই রান্নার ঘ্রাণটা আসলে কি ওই এক জায়গায় থেমে থাকে না, সেটা সব দিকে ছড়িয়ে পড়ে। অনুরূপ আরেকটা উদাহরণ, পারফিউম ইউজ করো তোমরা, পারফিউমটা দেওয়ার পর পারফিউমের
যে ঘ্রাণটা সেটা কি ওই এক জায়গায় থেমে থাকে? না, ঘ্রাণটা কিন্তু সমভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু আরেকটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, পারফিউমটা যখন তার যে নির্দিষ্ট যে জারটা ছিল সেটার ভিতর থেকে বেরিয়ে এসেছে, সেটা কিন্তু একটা সরু ছিদ্রপথে বেরিয়ে এসেছে, তাই না? এবং সেই সরু ছিদ্রপথে কি বেরিয়ে এসেছে? গ্যাস বেরিয়ে এসেছে নিশ্চয়ই। এবং নিঃসরণটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রেই ঘটবে, মানে কি গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণু বা কোনো পদার্থ সরু ছিদ্রপথে, আমি আবারও বলছি, সরু ছিদ্রপথে গ্যাসীয় অবস্থায় উচ্চ চাপ থেকে নিম্নচাপীয় অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকেই বলা হয় নিঃসরণ। যেমন এটা যদি পারফিউমের জার হয়, এর মধ্যকার যে অণুগুলো রয়েছে, চিন্তা করো এই অণুগুলোর চাপ নিশ্চয়ই বাহিরের চাপ অপেক্ষা কম হবে। অধিক পরিমাণ গ্যাস একটা ছোট জারের মধ্যে রয়েছে এবং আমাদের বায়ুমণ্ডল তো খোলা, এখানে তো আর গ্যাসের তেমন চাপ নেই বা অনেক বড় স্থান, অতএব এই ভিতরকার চাপটা অনেক বেশি, তাই আমরা এটাকে বলতে পারবো উচ্চ চাপ, উচ্চ চাপীয় অঞ্চল। এবং এই যে বাহিরের অঞ্চলটা, এটাকে আমরা বলতে পারবো নিম্নচাপীয় অঞ্চল। ওই পারফিউমের ভিতরের যে চাপ সেটার সাপেক্ষে। এখন এই উচ্চচাপীয় অঞ্চল থেকে দেখো নিম্নচাপীয় অঞ্চলে যে সরু ছিদ্রপথে পারফিউমটা বের হয়ে আসছে বা এই গ্যাসীয় অণুগুলো বেরিয়ে আসছে, সেটাই হচ্ছে নিঃসরণ। তোমরা তোমাদের পাঠ্য বই পড়লে দেখতে পাবে ব্যাপন ও নিঃসরণ সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করা হয়েছে। ব্যাপন ও নিঃসরণের মধ্যকার যে পার্থক্য, সেই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আশা করি তোমরা নিজেরা বাড়িতে একটা ছক আকারে লিখে তোমরা পরবর্তীতে উপস্থাপন করবে। এবং আরেকটি বিষয় যেটা আমরা দেখেছিলাম, আন্তঃআণবিক আকর্ষণ বল এবং আন্তঃআণবিক দূরত্ব, এই বিষয়টা, এগুলোর উপর ভিত্তি করে তোমরা কঠিন, তরল ও বায়বীয় পদার্থের যে বৈশিষ্ট্যগত পার্থক্য সেগুলো ছক আকারে তোমরা প্রকাশ করার চেষ্টা করবে। কেননা এই যে দুইটা টপিক, এটা তোমাদের সৃজনশীলের খ নাম্বার বা অনুধাবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আমরা পরবর্তী টপিক নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে গলন ও স্ফুটন। গলন এবং স্ফুটন আমরা তো আগেই জেনেছিলাম যে তাপ প্রয়োগের ফলে কঠিন বস্তু তরলে পরিণত হচ্ছে, আবার তরলটা বায়বীয়তে পরিণত হচ্ছে। আমরা আবার আরেকটু দেখার চেষ্টা করি। আচ্ছা, যখন আমরা কঠিন পদার্থে তাপ দিব তখনই সেটা তরলে পরিণত হবে এবং পরবর্তীতে আবার সেই তাপের ফলে, তাপ বাড়ালে তরল পদার্থটা বায়বীয় পদার্থে পরিণত হবে। কিন্তু এই যে পরিণত হবে সেটার জন্য একটা নির্দিষ্ট তাপের প্রয়োজন আছে। যেমন -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কখনোই তুমি তরল পদার্থ পেতে পারো না। তখন তুমি অবশ্যই, আমরা সাপোজ পানির কথা চিন্তা করি, তখন তুমি অবশ্যই বরফ পাবে, তখন তুমি পানি পাবে না। এবং সেখান থেকে তুমি আস্তে আস্তে যদি 0 ডিগ্রি তাপমাত্রায় সেটাকে রূপান্তর করো, 0 ডিগ্রি তাপমাত্রায় রূপান্তর করলে দেখতে পাবে যে সেটা ধীরে ধীরে তরলে পরিণত হচ্ছে, বা 0 ডিগ্রি তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে পরিণত হয় বা পরিণত হওয়া শুরু করে। এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, মানে যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয়, সেই তাপমাত্রাটাকে বলা হয় গলনাঙ্ক। কি বলা হয়? গলনাঙ্ক।
এবং এই গলনাঙ্কের তাপমাত্রাটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার খেয়াল করো, গলনাঙ্কের তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার যখন এই কঠিন পদার্থটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড এর গলনাঙ্কের তাপমাত্রায় তরলে পরিণত হচ্ছে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে গলন। এটা হচ্ছে গলন। আবার যখন সেম অনুরূপ ভাবে আমরা এই তরল পদার্থকে তাপ দিব, আবার এখানে যদি আমরা তাপ প্রয়োগ করি, দেখবে আস্তে আস্তে তাপ বাড়াতে 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 আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যাব যখন এটা বাষ্পে পরিণত হবে। কিন্তু সেই তাপটা আসলে কত? যে তাপে তরলটা বাষ্পে পরিণত হবে সেটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই তাপটা হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে তরল পদার্থটা বায়বীয়তে পরিণত হবে। এবং এই যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটাকে আমরা বলবো কি? স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্কের তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আবারও বলছি, গলনাঙ্কের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, স্ফুটনাঙ্কের তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এই যে স্ফুটনাঙ্কের তাপমাত্রায় বা যে তাপমাত্রায় তরলটা বায়বীয়তে পরিণত হচ্ছে বা বায়বীয়তে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো স্ফুটন। স্ফুটন। তরল পদার্থের বায়বীয়তে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলবো স্ফুটন, আর কঠিনকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া হচ্ছে গলন। এবং গলন যে প্রক্রিয়াটা, সেটা যে তাপমাত্রায় ঘটে সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং স্ফুটন ঘটে হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর স্ফুটন ঘটার যে তাপমাত্রা বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে বলা হয় স্ফুটনাঙ্ক, এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে বলা হয় গলনাঙ্ক। আশা করি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমাদের পরবর্তী টপিক এবং এই অধ্যায়ের সর্বশেষ টপিক, ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন জিনিসটা চেনার আগে আমরা একটা জিনিসের সাথে একটু পরিচিত হই। সেটা হচ্ছে, তোমরা ন্যাপথলিন দেখেছো? অবশ্যই সবাই দেখার কথা। বিভিন্ন কাজে আমাদের কাপড় চোপড়ের ভাঁজেও দেখবে অনেক সময় ন্যাপথলিন ব্যবহার করা হয়। সেই বিষয়টায় তুমি ন্যাপথলিনটা আসলে রেখে দিবে, কিন্তু কিছুদিন পরে তার আর কোনো হদিশ পাওয়া যাবে না। ন্যাপথলিনটা আসলে কোথায় গেল? তুমি তো সেখানে একটা ন্যাপথলিন রেখেছিলে, সেখান থেকে তুমি সরাওনি। কোনো, সেটা একটা বস্তু, বল প্রয়োগ না করলে সেখান থেকে সরবেও না। হ্যাঁ, কোনো ব্যক্তি দ্বারা ব্যক্তির মানে কার্যক্রম দ্বারা ছাড়া দুঃখিত সেটা সরানো সম্ভব না, তাহলে সেটা কোথায় গেল? একটা প্রশ্ন থাকতেই পারে। তো এই যে ন্যাপথলিনটা, সেটা আসলে বাষ্পে পরিণত হয়ে যায় ধীরে ধীরে। এই যে তাপের কারণে, মানে তাপ বৃদ্ধি পেলে সেই জিনিসটা আস্তে আস্তে বাষ্পে পরিণত হয়ে যায়। কিন্তু আমরা এতক্ষণ দেখেছি যে কঠিন পদার্থ তরলে পরিণত হচ্ছে, আবার তরল থেকে গ্যাসে পরিণত হচ্ছে, বায়বীয়তে পরিণত হচ্ছে। কিন্তু এই যে ন্যাপথলিন, সেটা সরাসরি কঠিন থেকে, এই অবস্থাটা কঠিন ছিল, কঠিন থেকে সরাসরি তারা বায়বীয়তে পরিণত হয়ে যায় বা সরাসরি গ্যাসে পরিণত হয়ে যায়। অতএব এই যে ঊর্ধ্বপাতনের সময় একটা পদার্থের তিনটি অবস্থা, কঠিন, তরল এবং বায়বীয়, এই যে অবস্থা, এই অবস্থা সমূহের মধ্যে তরল অবস্থাটা অনুপস্থিত থাকে। অতএব কঠিন থেকে সরাসরি বায়বীয়তে রূপান্তরিত হয়। এবং এই যে প্রক্রিয়াটা, কোনো বস্তুর কঠিন অবস্থা থেকে তাপ প্রয়োগের ফলে সরাসরি বায়বীয় অবস্থায় পরিণত হওয়া বা বায়বীয় পদার্থে উপনীত হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলা হবে ঊর্ধ্বপাতন। বিষয়টি আরেকটু সুন্দরভাবে দেখতে গেলে কল্পনা করো, একটি জারে তুমি ন্যাপথলিন রাখলে কিছু, এবং এখানে হিট দিলে, এবং এর পাত্রের মুখটা তুমি বন্ধ করে দিয়ে এখানে কিছু বরফ রেখে দিলে।
খেয়াল করো, জিনিসটা কিন্তু খুব মজার। নিচের থেকে তুমি তাপ দিচ্ছ এবং উপরে তুমি শীতল করার জন্য বরফ রেখে দিয়েছো। এখন এই ন্যাপথলিনটা আসলে কি করবে? সে কিন্তু একটা বিপাকে পড়ে যাওয়ার কথা। ন্যাপথলিনটা আসলে তাপ দেওয়ার ফলে এই যে ন্যাপথলিন অণুগুলো তারা বাষ্পে আস্তে আস্তে পরিণত হবে, বাষ্পে পরিণত হয়ে এরা উপরের দিকে যাবে, গিয়ে এদের তো কোনো তরল অবস্থা নেই, আমরা একটু আগে জেনেছি তরল অবস্থা নেই, অতএব এরা উপরে গিয়ে আবার এই যে উপরের দিকটাতে যেখানে তোমরা বরফ রেখেছো সেখানে শীতল হয়ে আবার জমাট বেঁধে যাবে। এবং এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ঘনীভবন। ঘনীভবন অর্থাৎ কোন বায়বীয় পদার্থ শীতলীকরণের মাধ্যমে বা তাপমাত্রা কমানোর মাধ্যমে কোন বায়বীয় পদার্থ সরাসরি তরলে রূপান্তরিত না হয়ে কঠিনে যে রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হবে ঘনীভবন। তো ঊর্ধ্বপাতন এবং ঘনীভবন দুটি প্রক্রিয়া সম্পূর্ণ বিপরীতমুখী। এদের দুজনেরই একটা জিনিস মিল রয়েছে, সেখানে হচ্ছে কোনো তরলের উপস্থিতি নাই বা তাদের কোনো তরল অবস্থা নেই, তারা সরাসরি কঠিন থেকে বায়বীয় আবার বায়বীয় থেকে কঠিনে রূপান্তরিত হয়। তো এই ছিল তোমাদের অধ্যায় 2 পদার্থের অবস্থা সম্পর্কিত কিছু তথ্য উপাত্তের বিশ্লেষণ। আশা করি তোমরা এই ক্লাসটি সুন্দরভাবে মনোযোগ দিয়ে করেছো এবং সব বিষয়গুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তবে তোমরা সেই বিষয়টি আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিবে। আশা করি আমরা পরবর্তীতে এই বিষয়গুলো আরো উন্নতি করার চেষ্টা করব, ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব। তো সবশেষে কিছু কথা আর বাড়াবো না, একটাই কথা, যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।